গুড মর্নিং। আজকে তোদের এই যে ভিডিওটা থাকছে এটা রেকর্ডেড একটা ক্লাস থাকবে, যেটা ইউটিউবে আপলোড করা থাকবে, কিন্তু এটা প্রাইভেট করা থাকছে ভিডিওটা। তোরা শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে এই ভিডিওটা পাবি। তোরা যদি ইউটিউব চ্যানেলে খুঁজিস তাহলে পাবি না, শুধুমাত্র ওই লিঙ্ক দিয়ে প্রবেশ করলে এই ভিডিওটা পাবি। দেখ, আগের ক্লাসে আমরা পড়েছিলাম বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা বাংলার যে সাম্রাজ্যগুলো আছে সেগুলো আমরা পড়ব। এখানে আমাদের মূলত 4টা বংশ আমাকে পড়তে হবে, আর সেই 4টা বংশের মধ্যে আমাদের 3টা মুসলিম বংশ রয়েছে আর একটা হিন্দু বংশ রয়েছে। তাহলে দেখ, আমাদের আগের আমরা জেনেছি কত, যে 1336-এ তোদের বিজয়নগর সাম্রাজ্য গঠিত হয় আর 1347-এ বাহমনি সাম্রাজ্য গঠিত হয়। এই দুজনের মিডিলে মানে মোটামুটি 1342-এ বাংলার একটা বংশের স্থাপনা হয়েছে, যেটার নাম হচ্ছে বাংলার ইলিয়াস শাহী বংশ। বাংলার ইলিয়াস শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ। আচ্ছা, আমরা আগে জেনে নিই যে কোন কোন বংশ আমরাকে পড়তে হবে, তারপরে আমরা একবারেই স্টার্ট করব। তো দেখ, প্রথমে আমাদের ইলিয়াস শাহী বংশ পড়তে হবে, তারপর রাজা গণেশের বংশ, রাজা গণেশের বংশ। তারপরে আমাদের যে বংশটা আসবে সেটা হচ্ছে হাবসি বংশ, হাবসি বংশ। আর সবশেষে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হোসেন শাহী বংশ, হোসেন শাহী বংশ। এবার দেখ, এই ভিডিওটা আমাদের দুটা পার্টে আমরা করব, কারণ একটা পার্টেও করতে গেলে আমাদের অনেকটা বড় হয়ে যাবে। তাহলে দেখ, সবচেয়ে বেশি আমরাকে যে দুটো চ্যাপ্টার মানে যে দুটো বংশ আমরাকে পড়তে হবে সেটা হচ্ছে এটা আর হোসেন শাহী বংশ। মিডিলের এই যে রাজা গণেশের বংশ বা হাবসি বংশ, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের থাকে না, কিছু কিছু পয়েন্ট থাকে যেগুলো আমাদের জেনে নেওয়ার, সেগুলো আমরা জেনে নেব। দেখ, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলার ইলিয়াস শাহী বংশ। তো ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কবে হচ্ছে, আমাদের প্রতিষ্ঠাতার সময়কালটা মনে রাখবি, 1342। প্রতিষ্ঠাতাটাকে কে প্রতিষ্ঠা করেছে, তো শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে করেছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ। তোরা সাথে সাথে নোট করে নিবি আমার কথাগুলো। আর এই শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটা কি হচ্ছে, এই নামটা, এর আসল নাম হচ্ছে কি হাজি ইলিয়াস, এর আসল নাম হচ্ছে হাজি ইলিয়াস। এ কি করেছিল, এ আমাদের বেঙ্গলের 3টা জায়গা রয়েছে, 3টা জায়গা, লখনৌতি, দেখ লখনৌ নয়, ঠিক আছে, লখনৌ উত্তরপ্রদেশে রয়েছে, লখনৌতি, ঠিক আছে, লখনৌতি, সাতগা, আর সোনারগাঁ, সোনারগাঁ। এই 3টা অঞ্চল মিলিয়ে সে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, নিজের ইলিয়াস বংশের প্রতিষ্ঠা করে, মানে ইলিয়াস শাহী শাসন শুরু করে এই জায়গার থেকে। দেখ, তোদের হয়তো এই জায়গাগুলোর নামগুলা তোরা বাংলাতে শুনিস নি, তো মনে রাখবি যে এগুলো বাংলাদেশের মানে এক একটা রাজ্য টাইপের। আমাদের যেমন পশ্চিমবঙ্গে রাজ্যর থেকেও জেলা বলা ভালো হবে, যে আমাদের যেমন পুরুলিয়া জেলা, সেরকমই লখনৌতি, তারপর সাতগা, সোনারগাঁ, এগুলো এক এক ধরনের জেলা যেটা বাংলাদেশে রয়েছে বর্তমানে। এই 3টা জায়গা এরা মিলিয়ে বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয়। এবার দেখ, যে কোনো একটা রাজ্য, একটা ছোট জায়গা আছে, এটাকে আরও যদি আমাদের সমৃদ্ধ করতে হয় তাহলে কি করতে হবে, যে আশেপাশের যে রাজাগুলো আছে ওগুলাকে
ওইখান থেকে লুট করতে হবে বা ওদের জায়গাগুলোকে আমাকে দখল করতে হবে। তাহলে দেখো ইলিয়াস শাহ কী কী করেছে তার আগে আমরা জেনে নিই যে এই বংশের রাজধানী কোথায় ছিল। রাজধানীটা আমাদের প্রশ্নে আসে অনেক সময়, তো মনে রাখবে যে ইলিয়াস শাহী বংশের রাজধানী ছিল পান্ডুয়া। পান্ডুয়া ছিল ইলিয়াস শাহী বংশের রাজধানী। এবারে দেখ এইখানে কি হলো যে আমাদের এই জায়গাগুলো মিলে ওর ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা হলো। তারপরে সবচেয়ে প্রথমে যে কাজটা করে সে পুরো পূর্ববঙ্গে তার এই বংশ স্থাপন করে, মানে পূর্ববঙ্গ দখল করে। আর আমরা কি জানি যে বাংলার চারপাশে আমাদের কোন কোন জায়গা রয়েছে। সবচেয়ে প্রথমে দেখ বিহার রয়েছে, তখন তো বিহারের মধ্যে ঝাড়খণ্ড ছিল। তো বিহারের ত্রিহুত অঞ্চলের একটা শাসক ছিল যার নাম ছিল সখী সিং। সখী সিং তাকে কি করে, তাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ পরাজিত করে। একে কি করেছিল, একে পরাজিত করে। এবার দেখ আমাদের যেমন আমাদের বাংলার চারপাশে কোন কোন জায়গা আছে একটু তোরা যদি মনে করিস, তাহলে এইদিকে আমাদের আসাম রয়েছে, এইদিকে আমাদের আসাম রয়েছে, বিহার তো আমরা পড়লাম, বিহারের সখী সিংকে পরাজিত করলো। নিচের দিকে আমাদের উড়িষ্যা রয়েছে। দেখ আগে তো ঝাড়খণ্ড কিছু ছিল না, ঝাড়খণ্ড বিহারের মধ্যেই ছিল, মানে বাংলা বিহারের মধ্যেই ছিল। তো এবারে দেখ এইখানে আমাদের কি হয়, আর একটা মনে রাখবি যে আমাদের নেপালের সাথেও বর্ডার রয়েছে। নেপাল এই জায়গাগুলোর সাথে আমাদের পশ্চিমবঙ্গের দেখ এখনও বর্ডার রয়েছে। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ কী করে যে আশেপাশের যে রাজাগুলো আছে সবাইকে একে একে করে পরাজিত করতে থাকে, আর তাদের যে ধন সম্পদ বা এলাকা সে লুট করতে থাকে। সবচেয়ে প্রথমে কোথায় লুট করে, সবচেয়ে প্রথমে আমাদের বিহার লুট করলো, তারপরে নেপাল লুট করে। কত সালে নেপাল লুট করেছিল, 1346-এ নেপাল লুট করে। আর নেপালে যে রাজা ছিল সেই সময় তার নাম ছিল জয়রাজদেব। কী নাম ছিল, জয়রাজদেব। জয়রাজদেবকে পরাজিত করে আর প্রচুর পরিমাণে এখান থেকে ধন সম্পদ লুট করে। এই নেপাল থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে। তার মাঝে একটা জিনিস মনে রাখবে যে কি হয়েছিল, যে নেপালে একটা অনেক ফেমাস মন্দির বা নেপালের সবচেয়ে বড় মন্দির যেটা আমরা বলি, যেটার নাম হচ্ছে পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দির। আর এই পশুপতিনাথ মন্দিরকে লুট করে কে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। এইখান থেকে প্রশ্ন অনেক সময় এসে থাকে যে পশুপতিনাথ মন্দিরকে লুট করেছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটা লুট করেছিল। দেখ আমি যেমন তোরাকে এইগুলো ছকের মাধ্যমে দেখাচ্ছি, তোরাও এইগুলোকে সেন্টেন্সে লিখে নিবি, একটা পুরো বাক্য বানিয়ে নিয়ে লিখে নিবি খাতার মধ্যে, ঠিক আছে? এরকম ধরনের ড্রয়িং করার নেই, আমি বোঝানোর জন্য এরকমভাবে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে দেখ, তাহলে আমাদের 1346-এ নেপাল লুট করলো। তারপরে 1357 সে আসামের তৎকালীন নাম ছিল কামরূপ জয় করে। ঠিক আছে, তোরা বইয়ের মধ্যে কামরূপ দেখবি, তো এটা অ্যাকচুয়াল হচ্ছে আসামের পুরনো নাম। আর কি হয় যে উড়িষ্যার একটা রাজা ছিল যার নাম হচ্ছে গঙ্গারাজ দ্বিতীয় ভানুদেব। একে কি করে, একে শামসুদ্দিন ইলিয়াস শাহ পরাজিত করে। তাহলে দেখ বিহারের সখী সিংহকে পরাজিত করলো। তারপরে নেপালের জয়রাজদেবকে পরাজিত করলো 1346-এ। পশুপতিনাথ মন্দির লুট করলো, আসাম লুট করলো,
আসাম জয় করলো তো 1357 কামরূপ, এটাই আসামেরই নাম হচ্ছে কামরূপ, এটাকে জয় করলো। এই জায়গাগুলো পুরো লুট করলো। উড়িষ্যার গঙ্গারাজ দ্বিতীয় ভানুদেবকে পরাজিত করে। এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের শামসুদ্দিন ইলিয়াস শাহ। আমাদের যদি প্রশ্নে আসে যে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে, তাহলে মনে রাখবে বাংলার প্রথম স্বাধীন সুলতান কি হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন সুলতান হচ্ছে শামসুদ্দিন, বাংলার স্বাধীন সুলতান, স্বাধীন সুলতান বলা হয় কাকে, এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে। এবার দেখো শামসুদ্দিন ইলিয়াস শাহর আমাদের মেনলি এই ঘটনাটা ঘটছে কখন, কোন বংশের সময়? আমরা জানি যে মোহাম্মদ বিন তুঘলকের সময় এরা মানে যে দিল্লির যে সুলতানি বংশ আছে, সুলতানি বংশ থেকে সবাই আলাদা হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্য বল, বাহমনি সাম্রাজ্য বল, ঠিক নেই? আর বাংলার যে ইলিয়াস বংশ, এরা সবাই কি হচ্ছে, যে মোহাম্মদ বিন তুঘলক অর্থাৎ কি তুঘলক বংশের সময় এরা আলাদা হচ্ছে। কারণ কি, মোহাম্মদ বিন তুঘলক পাগলা রাজা আমরা জানি, ওর সময় সবাই আলাদা হচ্ছে। এবার দেখ, কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে, ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলকের পরে যে নেক্সট আমাদের যে রাজা আসছে ফিরোজ শাহ তুঘলক, ফিরোজ শাহ তুঘলক কি করে, ফিরোজ শাহ তুঘলক নিজের সমস্ত সেনা নিয়ে বাংলায় আক্রমণ করে দেয়, বাংলায় আক্রমণ করে দেয়। আর দেখ, শামসুদ্দিন ইলিয়াস শাহ শক্তিশালী, মানে লোকাল হিসেবে শক্তিশালী হয়, মানে আশেপাশে রাজাদের থেকে শক্তিশালী ছিল, কিন্তু ফিরোজ শাহ তুঘলক দিল্লির সুলতান ছিল, অনেক বড় সেনা ছিল, তার সাথে লড়াই করার মতো তার ক্ষমতা ছিল না। সে তার ফলে কি করে, সে নিজেকে বাঁচানোর জন্য একলা একডালা একটা দুর্গ রয়েছে, এই দুর্গে নিজে আশ্রয় নিয়ে নেয়, একডালা দুর্গে আশ্রয় নিয়ে নেয়, ঠিক আছে। এবার দেখ, সেই সময় কি হলো যে ফিরোজ শাহ তুঘলক পুরো বাংলাটাকে আক্রমণ করলো, পুরো বাংলায় পুরা লুটপাট চালায়। আর কি করে, যে একডালা দুর্গ অনেক দিন ঘিরে রেখেছিল, কিন্তু সেখান থেকে শামসুদ্দিন ইলিয়াস শাহ বারই হয়নি। ফলে কি, সেইখানে যে একডালা দুর্গের আশেপাশে যে যুদ্ধগুলো হয়েছিল, সেই যুদ্ধগুলোতে ফিরোজ শাহ তুঘলক জয় হয়ে গেছিল, কিন্তু একডালা দুর্গতে যেহেতু শামসুদ্দিন ওখান থেকে বার হয় নাই, বা সেটা পুরোপুরিভাবে ফিরোজ শাহ তুঘলক জয় করতে পারেনি, ফলে কি এইখানে শামসুদ্দিন ইলিয়াস শাহ বেঁচে যায়। আর ফিরোজ শাহ তুঘলক আবার নিজের দিল্লিতে ফিরে যায়, ঠিক আছে। মানে এদের বংশটা এই জায়গাতে আমাদের ধ্বংস হলো না, একডালা দুর্গ এদের জীবন বাঁচিয়ে নিল, ঠিক আছে। পরবর্তী সময়ে কি হয়, যে এর মৃত্যু হয় কত সালে, মৃত্যুটা মনে রাখবে, মৃত্যু হলো 1358 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহর মৃত্যু হয়। এবারে দেখ, আমাদের পরবর্তী রাজাকে আসছে, আমাদের রাজা আসছে সিকন্দর শাহ। সিকান্দার শাহ। সিকান্দার শাহ নিয়ে দু তিনটা জিনিস মনে রাখবি, যে যুদ্ধ জয়ের মানে কোনো একটা জায়গা যে দখল করলো সেরকম কোনো ইতিহাস নেই, বরঞ্চ প্রাইমারি দিকে মানে প্রথম দিকে এই ফিরোজ শাহ তুঘলকের কাছে পরাজিত হয়েছিল। কিন্তু তার রাজ্যটা অটুট থেকে গেছে, মানে তার রাজ্যটা যে নষ্ট হয়ে গেছে বা ফিরোজ শাহ তুঘলক সেটাকে দখল করে নিয়েছে সেরকম কিছু হয় নাই। ফিরোজ শাহ তুঘলকের কাছে পরাজিত হয়, কিন্তু রাজ্য অটুট থাকে। এবার দেখ, এই কিছুগুলো জিনিস তৈরি করেছিল, সেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কি সবচেয়ে প্রথমে দেখ, সে পান্ডুয়া বলে একটা জায়গা আছে, পান্ডুয়া আমরা জানি কি ইলিয়াস শাহী বংশের রাজধানী। তো সে নিজের রাজধানীতে একটা মসজিদ নির্মাণ করে, আর সেই মসজিদের নাম কি হচ্ছে আদিনা মসজিদ।
প্রশ্নে আসে যে আদিনা মসজিদ কে নির্মাণ করেছে। এই বছরের WBCS পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল যে আদিনা মসজিদ কোন বাংলার রাজা নির্মাণ করিয়েছে। ঠিক আছে, এবারে দেখ আর কি কি করেছে। এছাড়া কোতোয়ালি দরজা, কোতোয়ালি মানে কি, যে কোনো একটা জায়গা ধরে নে, মানে রাতের দিকে যেমন আমাদের একটা বড় টাওয়ার টাইপের হয় না, কোনো একটা জায়গাকে দেখার জন্য উপর থেকে আমরা ভালো করে দেখতে পারি, সেরকম কোতোয়ালি দরজা। নেক্সট আর কি কি করেছে, আর একটা মসজিদ করেছে, মসজিদটার নাম কি হচ্ছে সিরাজউদ্দিন মসজিদ, মনে রাখবি, আলী সিরাজউদ্দিন মসজিদ। দেখ সিরাজউদ্দৌলা থেকে আমরা মনে রাখবো সিরাজউদ্দিন, আলী সিরাজউদ্দিন মসজিদ। ঠিক আছে, দেখ যখন এই জিনিসগুলো তৈরি করছিল, এর যে ছোট ছেলে বা কনিষ্ঠ যে পুত্র ছিল, তার নাম ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ কি করে, গিয়াসউদ্দিন আজম শাহ এই যে রাজ্যটা আছে বাংলার, যে আমরা ইলিয়াস শাহী বংশ পড়ছি, এই বংশটাকে বা নিজের রাজত্ব পাওয়ার জন্য সে কী করে, নিজের পিতাকে হত্যা করে। আর কত সালে হত্যা করেছিল সেটাও মনে রাখবি, যে 1389 খ্রিস্টাব্দে সে নিজের পিতাকেই হত্যা করে। কাকে হত্যা করলো, সিকান্দার শাহকে হত্যা করে দেয়। তাহলে পরবর্তী আমরা যে সুলতান নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন আজম শাহ। এবারে দেখ নিজের পিতাকে হত্যা করেছে, নিজের বাবাকে হত্যা করেছে, তো বাবাকে হত্যা করলে এর মনেও একটা পশ্চাতাপ আছে, পাপ করেছে, পাপ কাজ করেছে। তো কিভাবে নিজের পাপ ধুবে, তো সে কি করে, একটা মৌলানার সাথে কথাবার্তা করে যে আমার এরকম তো ভুল তো হয়েছে, তো আমি তাহলে এটাকে কিভাবে শুধরাবো। তো যে সেই মৌলানা একে একটা উপদেশ দেয়, একটা কাজ কর, এদের যে ধার্মিক স্থল অর্থাৎ মুসলিমদের যে ধার্মিক স্থল কি মক্কা মদিনা হয়, তো মক্কা মদিনায় বলছে যে তুই একটা কাজ কর, যে মক্কা মদিনায় তুই কোনোভাবে একটা সেবা দে। তাহলে মক্কা মদিনায় কীভাবে সেবা দেবে, তো মনে রাখবি যে মক্কাতে একটা মসজিদ নির্মাণ করিয়েছিল কে, এই গিয়াসউদ্দিন আজম শাহ। আর কি, আর একটা সরাইখানা জিনিসটা কী হচ্ছে, সরাইখানা মানে যেখানে যারা যাতায়াত করে বা ওরা ওখানে থাকতে পারে, থাকার আর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মানে যারা ট্রাভেল করে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, এই সরাইখানা বলা হয় ওটাকে। তো মক্কার মধ্যে মসজিদ আর সরাইখানা কোন সুলতান নির্মাণ করেছিল, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ এটা নির্মাণ করিয়েছিল। দেখ তাছাড়া আর একটা পয়েন্ট এখানে মনে রাখবি, যে এর সমসাময়িক এর রাজ্যের, দেখ গিয়াসউদ্দিন আজম শাহ কী ছিল, যে মেনলি তো বাংলার শাসক ছিল, বাংলা বলতে সেই সময় তো বাংলা, বিহার, উড়িষ্যা এই পুরো জায়গাটাকে বোঝানো হচ্ছে। তো দেখ বিহারে একটা জায়গা আছে মধুবনী, এখন দেখবি মধুবনী একটা আর্ট আছে, ড্রয়িং যেটা বলে, খুবই ফেমাস ড্রয়িং, মানে ওটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও ওটা আছে। তো এই মধুবনীতে একটা তোর কি বলে বিদ্যাপতি নামক একটা কি বলে, যে বলতে পারিস যে কি বলবো, এটা কবিধর। ঠিক আছে, এ কি করতো, এই বিদ্যাপতি পদাবলী রচনা করতো। পদাবলী কাকে বলা হয়, পদাবলী হচ্ছে যে যে কৃষ্ণ বা রাধা নিয়ে গান বা ওদের নিয়ে যে কবিতা, এই ধরনের রচনাকে বলা হয় পদাবলী। তো পদাবলী রচনা করেছিল কে, পদাবলী রচনা করেছে বিদ্যাপতি। কোন ভাষায় করেছিল, তো মেনলি দেখ বিহারে কোন ভাষায় আছে, মৈথিলি ভাষা, তো মৈথিলি ভাষায় এগুলো রচনা করে। আর ওই জন্য এই বিদ্যাপতিকে কি বলা হয়, বিদ্যাপতিকে বলা হয় তোর মৈথিলি কোকিলা,
মৈথিলী কোকিলা বলা হয় বিদ্যাপতিকে। আর এই যে মৈথিলী কোকিলা বা বিদ্যাপতি কার সমসাময়িক ছিল? তো বিদ্যাপতি সমসাময়িক ছিল গিয়াসুদ্দিন আজম শাহ, বা গিয়াসুদ্দিন আজম শাহরের কি রাজ্যে বসবাস করতো কে? বিদ্যাপতি, এর সমসাময়িক ছিল। ঠিক আছে। তাছাড়া দেখ, গিয়াসুদ্দিন আজম শাহ কী করতো? বাইরের যে দেশ আছে, বাইরের দেশের সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতো। বাইরের দেশের সাথে মানে বিদেশের সাথে কি সম্পর্ক রাখতো? বিদেশে নিজের দূত পাঠাতো, বিভিন্ন ধরনের দূত পাঠাতো, বা ওখান থেকে কোনো একটা রাজার সাথে সম্পর্ক স্থাপন। এবারে দেখ, সে কি করেছিল? বিদেশ বলতে চীনে নিজের দূত পাঠায়, আর পারস্য এই দুই দেশের সাথে কে সম্পর্ক স্থাপন করে? গিয়াসুদ্দিন আজম শাহ। চীনে সেই সময় কোন বংশ চলছিল? তো চীনে সেই সময় মিও বংশের রাজা ছিল ইয়াংলোর। মিও বংশের রাজা ছিল মিও বংশের রাজা ছিল ইয়াংলোর। আর ইয়াংলোর এর রাজসভায় কে দূত পাঠিয়েছিল? গিয়াসুদ্দিন আজম শাহ। আর পরবর্তীতে কি হয়? এই মিও বংশের রাজা কি গিয়াসুদ্দিন আজম শাহর রাজসভায় কি একটা দূত পাঠায়। দূতটার নামটা মনে রাখবি, মাহুয়ান। তো প্রশ্নে অনেক সময় আসে যে কোন চৈনিক পরিব্রাজক গিয়াসুদ্দিন আজম শাহের সময় আসে, সেটা হবে মাহুয়ান। আর পারস্যের একটা ফেমাস কবি ছিল যার নাম হচ্ছে হাফজের। তার সাথেও গিয়াসুদ্দিন আজম শাহের ভালো সম্পর্ক ছিল। দেখ, আমাদের ইলিয়াসাই বংশের যতগুলো আমরা সম্রাট পড়লাম, মোটামুটি এই 3টা সম্রাট আমাদের ইম্পর্টেন্ট ছিল। তারপরে দেখ, আমাদের 1-2টা পয়েন্ট আমরাকে আরও জেনে রাখতে হবে, বাকি আমরা এই চ্যাপ্টারে নিয়ে আমরাকে আর পড়তে হবে না। দেখ, গিয়াসুদ্দিন আজম শাহর পরে সিংহাসনে কে বসে? গিয়াসুদ্দিন আজম শাহর পরে সিংহাসনে বসে সৈফুদ্দিন হামজা শাহ। এ নিয়ে একটা পয়েন্টই মনে রাখবে যে এ কী করেছিল? সুলতান উপাধি ধারণ করেছিল। সুলতান উপাধি ধারণ করেছে। এরপরে নেক্সট যে রাজা হয়েছিল সে হচ্ছে শিহাবুদ্দিন বোয়াজিদ শাহ। আর এই বোয়াজিদ শাহ কি ছিল? এদের বংশে ছিল কি হামজা শাহের বংশ ছিল? না, এ প্রথম দিকে ছিল কৃতদাস থেকে সে রাজা হয়েছিল, কৃতদাস ছিল। আর যদি বলা হয় এই বংশের আমাদের শেষ রাজাকে, এই বংশের শেষ রাজা হচ্ছে আলাউদ্দিন ফিরোজ শাহ। ঠিক আছে। আর এই আলাউদ্দিন ফিরোজ শাহ সময়কালটা আমরা মনে রাখবি যে 1415 খ্রিস্টাব্দে ভানুরিয়ার একটা জমিদার যার নাম ছিল রাজা গণেশ। কি নাম ছিল? রাজা গণেশ। ভানুরিয়ার জমিদার কি নাম ছিল? রাজা গণেশ কি করে? এই আলাউদ্দিন ফিরোজ শাহকে নিজের সিংহাসনচ্যুত করে, একে সিংহাসন থেকে বিতাড়িত করে আর এই বংশের অবসান ঘটায়। মানে এইখানেই আমাদের ইলিয়াস শাহী বংশ শেষ। আর এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাজা গণেশের বংশ। দেখ, পরের যে পার্টটা সেটা আমাদের পরের ভিডিওতে আমরা আপলোড করে দিচ্ছি। এই পার্টে আমাদের এতদূর পর্যন্তই থাকছে।